আজকের এই গল্পটা দুর্বল হৃদয়ের মানুষদের জন্য নয়, কারণ এই ঘটনাটা আজও রহস্যে ঢাকা। রাত ঠিক 12টা। হঠাৎ একটা ফোন বেজে উঠল, কিন্তু ফোনটা করেছিল এমন একজন যে 5 বছর আগেই মারা গেছে। আপনি কি ফোনটা ধরবেন? আজ আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা নাকি সত্যি ঘটেছিল, আর যারা এই ঘটনার সঙ্গে জড়িয়েছিল তাদের মধ্যে একজনও আজ আর সেই বাড়িতে ফিরে যেতে রাজি নয়। আমার নাম রাহাত। তখন আমার বয়স 24। শহরের কোলাহল ছেড়ে আমি এক পুরনো পাহাড়ি বাংলোতে কেয়ারটেকারের কাজ নিয়েছিলাম। লোকজন বলেছিল জায়গাটা নিরিবিলি, কিন্তু গ্রামের সবাই একটা কথা বারবার বলতো, রাত 12টার পর যদি ফোন বাজে কখনো ধরবে না। আমি এসব কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছিলাম। প্রথম 3 দিন সব স্বাভাবিক ছিল। চতুর্থ রাত, বাইরে ঝিরঝির বৃষ্টি, বিদ্যুৎ নেই, শুধু কেরোসিনের লণ্ঠনের আলো। ঠিক তখনই টেবিলের ওপর রাখা পুরনো ল্যান্ডফোনটা হঠাৎ বেজে উঠল। ট্রিং ট্রিং। আমি অবাক হয়ে গেলাম, কারণ ওই ফোনের লাইন বহু বছর আগে কেটে দেওয়া হয়েছিল। কৌতূহল সামলাতে না পেরে রিসিভার তুললাম। ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর খুব ধীরে একটি কণ্ঠস্বর বলল, দরজাটা খুলো না, ও বাইরে দাঁড়িয়ে আছে। আমার বুকের ভেতর ধক করে উঠল, কারণ ঠিক সেই মুহূর্তেই ঠক 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 বাংলোর প্রধান দরজায় কেউ কড়া নাড়তে শুরু করল। আমি জানলার পর্দা একটু সরিয়ে বাইরে তাকালাম। অন্ধকারের মধ্যে একজন মানুষ দাঁড়িয়ে আছে। তার মুখ দেখা যাচ্ছে না, শুধু ভেজা কাপড় আর মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা একটা ছায়া। আবার ফোনের ওপাশ থেকে একই কণ্ঠস্বর শোনা গেল, ওকে দেখো না, ও চাইছে তুমি তাকাও। আমার হাত কাঁপতে শুরু করল, কিন্তু মানুষের স্বভাবই কৌতূহলী। আমি আবার জানলার দিকে তাকালাম। এইবার বাইরে কেউ নেই। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাচ্ছিলাম, ঠিক তখনই আমার পেছন থেকে একই শব্দ ভেসে এলো, ঠক ঠক। এইবার শব্দটা দরজায় নয়, ঘরের ভেতরের কাঠের আলমারি থেকে আসছে। আমি ধীরে ধীরে আলমারির দিকে এগোলাম। লণ্ঠনের আলো কাঁপছে। হাওয়া নেই, তবু ঘরটা বরফের মতো ঠান্ডা। আলমারির হাতল ধরতেই ভেতর থেকে খুব আস্তে একটা ফিস ফিস শব্দ শোনা গেল, খুলে দাও, আমি অনেক বছর ধরে এখানে আটকে আছি। আমার আঙুল শক্ত হয়ে গেল। আমি কি আলমারিটা খুলব, নাকি দৌড়ে এই বাংলো ছেড়ে পালাবো? আর ঠিক তখনই ফোনটা আবার বেজে উঠল। ফোনের ঘণ্টা যেন থামার নামই নিচ্ছে না। ট্রিং ট্রিং ট্রিং। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল, তবুও সাহস করে আবার রিসিভার তুললাম। ওপাশে এবার কোনো মানুষের কণ্ঠ নয়, শুধু যেন খুব দূর থেকে ভেসে আসা বাতাসের শব্দ। হঠাৎ সেই শব্দের ভেতর থেকে ভাঙা গলায় কেউ বলল, পেছনে তাকিও না। আমার বুক ধড়ফড় করতে লাগল, কারণ আমি স্পষ্ট অনুভব করছিলাম আমার ঠিক পেছনে কেউ দাঁড়িয়ে আছে। কিন্তু আমি ঘুরলাম না। কয়েক সেকেন্ড কেটে গেল, তারপর আবার সেই কণ্ঠ, ও তোমার নিঃশ্বাস গুনছে। আমার শরীর কাঁপতে শুরু করল। ঠিক তখনই লণ্ঠনের আলো একবার নিভে আবার জ্বলে উঠল। আমি সাহস করে সামনে রাখা ছোট আয়নাটার দিকে তাকালাম। আয়নায় আমি একা নই, আমার পেছনে আরেকটি ছায়া দাঁড়িয়ে আছে। আমি হঠাৎ ঘুরে দাঁড়ালাম, কেউ নেই। আবার আয়নার দিকে তাকাতেই ছায়াটিও উধাও। ঠিক সেই সময় আলমারির ভেতর থেকে ধীরে ধীরে একটি পুরনো ছবি মেঝেতে পড়ে গেল। আমি ছবিটি তুলে হাতে নিলাম। সাদা কালো ছবিতে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে বাংলোর সামনে। তাদের মাঝখানে একজন তরুণ। মুখটা দেখে আমার বুক কেঁপে উঠল। ওটা যেন আমারই মুখ, কিন্তু ছবির নিচে লেখা তারিখ ছিল 1989 সাল। আমি তো তখন জন্মই নিইনি। এটা কিভাবে সম্ভব? বাইরে আচমকা বজ্রপাত হল। পুরো বাংলো কেঁপে উঠল। দূরে কোথাও কুকুরের ডাকার শব্দ শোনা গেল। ঠিক তখনই বাংলোর ওপরের তলা থেকে কারো হাঁটার শব্দ ভেসে এলো। ধূপ ধূপ ধূপ।
শব্দটা ধীরে ধীরে সিঁড়ির দিকে এগিয়ে আসছে। আমার মনে পড়ল গ্রামের মানুষ বলেছিল এই বাংলোর ওপরের তলায় কেউ থাকে না। তাহলে কে হাঁটছে? আমি লণ্ঠন হাতে সিঁড়ির দিকে এগোলাম। প্রতিটি ধাপ যেন বছরের পর বছর ধরে কেউ ব্যবহার করেনি। কাঠের সিঁড়ি কোকিয়ে উঠছিল। উপরে উঠে দেখি একটি লম্বা করিডোর, দুই পাশে বন্ধ দরজা। করিডোরের একেবারে শেষ প্রান্তে একটি দরজা আধ খোলা, ভেতর থেকে ক্ষীণ হলুদ আলো বেরিয়ে আসছে। আমি ধীরে ধীরে দরজার কাছে গেলাম। ভেতরে উঁকি দিতেই দেখি একটি পুরনো টেবিল, টেবিলের ওপর একটি ডায়েরি, আর ডায়েরির পাশে রাখা সেই একই মডেলের কালো ল্যান্ডফোন। ফোনটা আবার বেজে উঠল, ট্রিং ট্রিং। আমি কাপা হাতে রিসিভার তুললাম। ওপাশে এবার খুব শান্ত একটি কণ্ঠ বলল, তুমি সত্যিটা জানতে চেয়েছিলে, তাই না? আমি কোনো উত্তর দিতে পারলাম না। কণ্ঠটি আবার বলল, ডায়েরির শেষ পাতাটা খুলো, কিন্তু সাবধান, শেষ লাইনটা পড়ার আগে পেছনে তাকাবে না। আমার হাত কাঁপছিল। ধীরে ধীরে ডায়েরির শেষ পাতা খুললাম। সেখানে বড় অক্ষরে লেখা যে এই লেখা পড়ছে সে আজ রাতের পর আর আগের মানুষ থাকবে না। আর ঠিক তখনই আমার পেছন থেকে খুব আস্তে একটি কণ্ঠ ভেসে এলো, অবশেষে তুমি ফিরে এসেছ। আমার সারা শরীর জমে গেল। ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম, কিন্তু পেছনে কেউ নেই। করিডোরে শুধু পুরনো কাঠের গন্ধ আর জানলার ফাঁক দিয়ে ঢুকে পড়া ঠান্ডা বাতাস। আমি আবার ডায়েরির দিকে তাকালাম। শেষ লাইনের নিচে ছোট অক্ষরে আরও কিছু লেখা ছিল, সত্য জানতে চাইলে নিচতলার লাইব্রেরির পশ্চিম দেয়ালের ঘড়িটা সরাও। আমার মনে পড়ল বাংলোতে ঢোকার সময় সত্যিই একটা বিশাল দোলক ঘড়ি দেখেছিলাম। আমি দ্রুত নিচে নেমে এলাম। সিঁড়ির প্রতিটি ধাপ যেন আগের চেয়ে বেশি শব্দ করছিল। মনে হচ্ছিল কেউ আমার পেছনেই নেমে আসছে। আমি একবারও পেছনে তাকালাম না। লাইব্রেরির দরজা খুলতেই ধুলোর গন্ধে পুরো ঘর ভরে গেল। চাঁদের আলো জানলা দিয়ে ঢুকে পুরনো বইগুলোর ওপর পড়েছে। ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে সেই বিশাল দোলক ঘড়ি, টিক টিক টিক। অদ্ভুত বিষয় হল, বহু বছর ধরে বন্ধ থাকার কথা হলেও ঘড়িটি চলছে। আমি দুই হাতে ঘড়িটা ঠেলে সরাতে শুরু করলাম। অনেক কষ্টে সেটি একটু সরে যেতেই দেয়ালের মধ্যে লুকানো একটি লোহার দরজা দেখা গেল। দরজায় মরিচা পড়ে গেছে। হাতন ঘোরাতেই কড়মড় শব্দ করে দরজাটি খুলে গেল। ভেতরে সরু একটি সিঁড়ি, নিচে নেমে গেছে। লণ্ঠন হাতে ধীরে ধীরে নামতে শুরু করলাম। নিচে পৌঁছে দেখি ছোট্ট একটি ঘর। ঘরের মাঝখানে কাঠের টেবিল, তার ওপর ছড়িয়ে রয়েছে পুরনো চিঠি, মানচিত্র আর কয়েকটি ছবি। একটি ছবিতে আমি থমকে গেলাম। ছবিতে বাংলোর সামনে দাঁড়িয়ে আছেন একজন বৃদ্ধ, তার পাশে একটি ছোট ছেলে। ছেলেটির মুখ আমার শৈশবের ছবির সঙ্গে অবিশ্বাস্য রকম মিল। ছবির পেছনে লেখা, যদি এই ছেলেটি কোনোদিন ফিরে আসে তাকে সব সত্য জানিও। আমার হাত কাঁপতে লাগল। ঠিক তখনই ঘরের এক কোণ থেকে খুব ধীরে কারো কাশির শব্দ ভেসে এলো। আমি লণ্ঠন উঁচু করে ধরলাম। অন্ধকারের মধ্যে একটি কাঠের দোলনা। দোলনাটি নিজে থেকেই আস্তে আস্তে দুলছে, কিন্তু সেখানে কেউ বসে নেই। আমি সাহস করে সামনে এগোলাম। দোলনার নিচে একটি ছোট কাঠের বাক্স। বাক্সটি খুলতেই ভেতরে একটি রূপার চাবি আর ভাঁজ করা একটি চিঠি পেলাম। চিঠিতে লেখা, রাহাত, যদি তুমি এই চিঠি পড়ো তাহলে বুঝবে সময় এসে গেছে। এই বাংলো তোমাকে ডেকে এনেছে কোনো কাকতালীয় কারণে নয়। বহু বছর আগে এখানে যে রহস্য চাপা পড়েছিল তার উত্তর এখন শুধু তোমার কাছেই আছে। কিন্তু মনে রেখো, আজ রাত শেষ হওয়ার আগে যদি সত্য উদ্ঘাটন করতে না পারো তাহলে বাংলোর দরজা আর কোনোদিন খুলবে না। চিঠি পড়া শেষ হতেই পুরো ঘরটা হঠাৎ কেঁপে উঠল।
উপরে কোথাও ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ হলো। তারপর পুরো বাংলো আবার নিস্তব্ধ। আর সেই নিস্তব্ধতার মাঝখানে খুব স্পষ্ট করে একটি শিশুর কণ্ঠ শোনা গেল, রাহাত, তুমি কি আমাকে খুঁজে পেয়েছো? এরপর রাহাতের সাথে এমন হলো, বাচ্চাটা জড়র করে কেঁদে উঠল জানলে আপনার রুহু কেঁপে উঠবে। গল্পটা এইখানেই শেষ না। সম্পূর্ণ গল্পটা দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর হ্যাঁ, পার্ট 2 দেখতে ভুলবেন না। ধন্যবাদ।